প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি আজকে ইভ্যালি প্রেজেন্স বিচ সংলাপে। শেরিনা ওয়াহিদ আছি আজকে আপনাদের সাথে। কথা বলবো আমরা আজকে কর্মক্ষেত্রের সমতা নিয়ে। আমাদের মাঝে এরই মধ্যে পৌঁছে গেছেন দুইজন সম্মানিত অতিথি। আজকে আমাদের সাথে আছেন সাক্ষী হান্ডা, উনি আছেন মানব সম্পদ পরিচালক ইউনিলিভার বাংলাদেশ থেকে, এবং তার সাথে আছেন মোর্শেদা চৌধুরী, সহযোগী পরিচালক ব্র্যাক থেকে। অনেক স্বাগত জানাচ্ছি আমাদের সাথে বীজ সংলাপে থাকার জন্য। নারীদের সমতা নিয়ে কথা বলবো, কী ধরনের সমস্যার সম্মুখীন হন এবং কিভাবে এখান থেকে উঠে আসা যায়, কী ধরনের নতুন নীতি ইউনিলিভার এবং ব্র্যাক বের করেছে, সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে আজকের দিনের একটি প্রতিবেদন দেখে আসছি। করোনার কাটিয়ে আবারও গতিশীল হয়ে উঠেছে আবাসন খাত। আবাসন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা বলেছেন, অপ্রদর্শনীয় অর্থ বিনিয়োগের সুযোগ, ব্যাংকে সিঙ্গল ডিজিট ঋণ সুবিধার কারণে মধ্যবিত্ত ক্রেতারাও ফ্ল্যাট ও প্লট কিনছেন। করোনাকালীন বিপর্যস্ত অর্থনীতিতে গতিশীল করতে আসছে বাজেটে ফ্ল্যাট ও প্লটের রেজিস্ট্রেশন খরচ 7% নামিয়ে আনার দাবি জানিয়েছেন আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব। বাবু কামরুজ্জামানের রিপোর্ট। ব্যাংকগুলোতে তারল্য বেড়ে যাওয়া এবং আমানতের সুদ কমে যাওয়ায় লাভজনক বিনিয়োগ হিসেবে অনেকে এখন বেছে নিয়েছেন আবাসন খাত। উচ্চবিত্ত কিংবা মধ্যবিত্ত ক্রেতারাও ঝুঁকছেন ফ্ল্যাট ও প্লট ক্রয়ের দিকে। ফলে করোনার ধাক্কা কাটিয়ে গতি ফিরেছে আবাসন খাতে, যার প্রভাব পড়ছে সার্বিক অর্থনীতিতেও। আবাসন খাত সংশ্লিষ্টদের হিসাব বলছে, দেশে আবাসনের বার্ষিক বাজার এখন প্রায় 60,000 কোটি টাকা। বছরে এ খাতে প্রবৃদ্ধি 15 থেকে 17%। এছাড়া আবাসনের সাথে জড়িত রড, সিমেন্ট, টাইলসের মতো সহযোগী খাত ছাড়াও পণ্যভিত্তিক উপখাত আছে 458টি। করোনার ধাক্কায় প্রায় প্রতিটি খাতে ভয়াবহ বিপর্যয় নেমে এলেও এখন আবারও তা চাঙ্গা হয়ে উঠছে। বিশেষ করে রেডি অ্যাপার্টমেন্টস এবং কমার্শিয়াল স্পেসের ব্যাপক চাহিদা রয়েছে। অল ওভার লাস্ট 3-4 মান্থসে 10 to 20% সেল ইনক্রিজ করেছে। বিনা প্রশ্নে অপ্রত্যাশিত আয় এই সেক্টরে ব্যবহার করার যে সুযোগ সরকার আমাদেরকে দিয়েছে, সেই কারণে কিন্তু প্রায় 3,500 কোটি টাকা এই সেক্টরে পাম্পিং হয়েছে। হিসাব বলছে, আবাসন সংশ্লিষ্ট 2,000-এরও বেশি শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ আছে প্রায় 2 লাখ কোটি টাকার। মূল্য সংযোজনকারী এই খাতে ফ্ল্যাট বা প্লট কেনাবেচায় রেজিস্ট্রেশন খরচ এখন 10%, যা আসছে বাজেটে 7% নামিয়ে আনার দাবি আবাসন সংগঠন রিহ্যাবের। যে অপ্রত্যাশিত বিনিয়োগের সুযোগটি রেখেছেন, আগামী বাজেটও আমরা মনে করি এই সুযোগ রাখবেন, এবং সাথে সাথে আমাদের রেজিস্ট্রেশন ফি 6 থেকে 7% নামিয়ে আনলে আমাদের দেশের আবাসন খাতটি অত্যন্ত চাঙ্গা হবেন। আমরা যদি রেজিস্ট্রেশন খরচের দিকটা দেখি, পৃথিবীর সব দেশেই, বা আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলি, সেখানেও দেখা যায় অনেক অ্যাকাউন্টিং অনেক কিছু করার পরেও সব মিলিয়ে ফাইন্যান্সিং কস্ট সহকারে একটা ক্লোজিং করতে 5 থেকে 6% খরচ হয়। সেই তুলনায় আমরা যদি দেখি বাংলাদেশে 10%, এটা অনেক বেশি। বছরে 15 থেকে 17,000 ফ্ল্যাট সরবরাহ করে আসছে আবাসন মালিকদের সংগঠন রিহ্যাব, যদিও চাহিদা আছে লাখেরও বেশি ফ্ল্যাটের। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল আজকের দিনের প্রতিবেদন। চলুন আমরা আলোচনায় ফিরে যাই। কথা বলতে চাচ্ছি আমরা সাক্ষী হান্ডা আপনার সাথে। ওয়েলকাম ওয়ান্স অ্যাগেইন টু বিচ সংলাপ. It's really a great honor to have you in our show. First of all, wanted to know that since you're from Unilever and you're on the HR department, it would be great to know that I have heard that some of the new policies have been introduced in Unilever for the women, and please let us know that what are the policies and how you're thinking of proceeding on it. Thank you so much, and good afternoon to everybody. My pleasure to be on the show today. I am the HR director for Unilever Bangladesh, and it gives me great pleasure to be talking about 2 new policies. And these are gender neutral policies. These are not just for women, but equally for the men of the organization, all employees of Unilever. The first is prevention of sexual harassment at workplace, which is POSH. Okay. And the second is support to survivors of domestic abuse. And this is a new policy, first of its kind, that we've launched in Bangladesh, simply because we thought that there is a need to do it. You know, the world has changed post-COVID. Yes. And our workplaces have now extended to our homes as well.
And therefore, the issue of domestic violence at home is not something that can only remain in a certain pocket. You know, it becomes important even to employers because the office is now at home. Yes. And therefore, by extension, by the very definition of workplace which has been extended, it's extremely important for us to protect our employees physically, mentally, emotionally, and extend them all sorts of support from the company's side if they were to go through any misfortunate event of domestic violence at home, or even Exactly. domestic abuse at home for that matter, which is why we launched these two policies. It's for all employees, and you know, it's a part of our larger code of business principles, which are the governing factor for driving inclusion, for driving respect in the organization, and equal opportunities and equal rights for all employees, irrespective of their gender, their background, their you know, other abilities. So Thank you that's so why much. It's actually, you have taken a great initiative, I would say, and thank you to Unilever actually for the all hard work and the hardships they have thought about for the genders over there without seeing any kind of discrimination. They are thinking about that, you know, the equality to bring between the genders. I'll come back to you. I need to talk to one of our guests. কথা বলতে চাচ্ছি মোর্শেদা চৌধুরী, আপনার সাথে জানতে পারলাম ইউনিলিভার নতুন দুটি পলিসি এনেছে এবং তার সাথে সাথে কিভাবে তারা চিন্তা করছে আসলে সামনে বাড়ার জন্য। একটু বলবেন যে এই কোভিডের যে পরিস্থিতিটা আছে এই সময়টাতে আসলে মহিলা কর্মীদের উপরে আসলে কি ধরনের চাপ সৃষ্টি হচ্ছে এবং কিভাবে তারা এই ওয়ার্ক প্লেসের সাথে বাসায় সুন্দরভাবে মানিয়ে চলছে, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। Thank you for having me here and giving me the opportunity to talk to in this forum. আসলে আমরা সবাই জানি যে কোভিডের একটা হেলথ ইম্প্যাক্ট আছে, কিন্তু তার সাথে সাথে একটা প্রকট ইম্প্যাক্ট আছে, সেটা হচ্ছে সোশ্যাল এবং ইকোনমিক, এবং সেটার উইমেনরাও সেটার ব্যতিক্রম না। সো এবং যারা ওয়ার্কিং উইমেন তাদের ক্ষেত্রে এটা আরো বেশি প্রকট, কারণ তাকে হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে হচ্ছে। একদিকে তার ফ্যামিলি সামলাতে হচ্ছে, অন্যদিকে তাকে ওয়ার্ক লাইফটা সামলাতে হচ্ছে। আমি যদি একটু এক্সাম্পল দেই যে এখন আমাদেরকে যেমন কাজ করতে হচ্ছে জুমে বা অনলাইনে কাজ করতে হচ্ছে, তো সেটা কিন্তু ওয়ার্কিং আওয়ার কোনো ডিফাইন নাই, যার জন্য আমাদের যেমন সারাক্ষণই ব্যস্ত থাকতে হচ্ছে অনলাইনে। এট দ্য সেম টাইম উই হ্যাভ আওয়ার কিডস অ্যাট হোম, যাদের স্কুল নেই এই মুহূর্তে, তাদের উই হ্যাভ টু লুক আফটার দেম, এবং উই হ্যাভ আওয়ার প্যারেন্টস অ্যাট হোম, ওল্ড প্যারেন্টস, অ্যান্ড উই হ্যাভ টু লুক আফটার দেম অ্যাজ ওয়েল। এবং যদি তাদের কেউ অসুস্থ থাকে এবং বাড়ির যে ফিমেল মেম্বার আছে তারই কিন্তু রেসপন্সিবিলিটি সে কেয়ার। সুতরাং একটা স্টাডিতে দেখা যাচ্ছে যে এখন কিন্তু উইমেনদের ক্ষেত্রে যে 91% উইমেন বলছে যে তাদের এই যে কেয়ার রিলেটেড অ্যাক্টিভিটিস এগুলি বেড়ে গেছে, এবং 98% বলেছেন যে তাদের লেজার টাইম কমে গেছে। মানে তাদের মানে অলমোস্ট 100% মহিলাই বলছেন যে তাদের কোনো ফুরসত নেওয়ার সময় নাই। কারণ হচ্ছে যে এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স, এটা যে শুধু কর্মজীবী মহিলা তা না, যারা বাড়িতে কাজ করেন তারাও তো একটা কাজ করছেন, এবং সেটা তো অনেক বড় কাজ। সুতরাং এই যে ওয়ার্কলোড, পুরো মেজরিটি ওয়ার্কলোডটা কিন্তু যাচ্ছে উইমেনের উপর দিয়ে। তো সেটার জন্য যে ইম্প্যাক্টটা পড়ছে সেটা হচ্ছে তাদের ফিজিক্যাল ইম্প্যাক্ট এবং তাদের মানসিক ইম্প্যাক্ট। ফিজিক্যালি বলবো যে আমি যদি বলি একটা হচ্ছে যে হেলথ কেয়ার ইউটিলাইজেশন, একটা হচ্ছে নিউট্রিশন। ডেটা বলছে যে বাংলাদেশের যে এখন গভর্নমেন্টের ডেটা, সেটাতে বলছে যে হেলথ কেয়ার ইউটিলাইজেশন বাই উইমেন, স্পেশালি রিপ্রোডাক্টিভ হেলথ কেয়ারে, যে অ্যান্টিনেটাল কেয়ার, তারপরে হচ্ছে ডেলিভারি অ্যাট ফ্যাসিলিটিস ড্রাস্টিক্যালি কমে গেছে ডিউরিং কোভিড টাইম। কেন? তার মানে হচ্ছে মানুষ এখন উইমেনরা অ্যাক্সেস টু অফ উইমেন ইন ফ্যাসিলিটিস হ্যাজ রিডিউস। আরেকটা কারণ হচ্ছে যে তাদের মোবিলিটি রেস্ট্রিক্টেড হয়ে গেছে পাবলিক প্লেসে। আর সেকেন্ড হচ্ছে নিউট্রিশনের ক্ষেত্রে যদি আমরা আসি, উইমেনদের নিউট্রিশনটা অলওয়েজ নেগলেক্টেড। আর এই কোভিড পিরিয়ডে যেহেতু আমাদের ইনকাম লস হয়ে গেছে, সেই ইনকামের একটা ইম্প্যাক্ট পড়েছে আমাদের নিউট্রিশন, ফুড কাট হয়েছে, যার জন্য এটার ম্যাসিভ ইম্প্যাক্ট পড়েছে উইমেনের উপরে। তার এই সব মিলিয়ে একটা বড় ইম্প্যাক্ট হচ্ছে সাইকো সোশ্যাল বা মেন্টাল হেলথ, এবং এই পুরো স্ট্রেস বার্ডেনটা কিন্তু যাচ্ছে উইমেনের উপর দিয়ে। এটা হচ্ছে
হচ্ছে খুব সংক্ষেপে, এটা আসলে অনেক বড় ইম্প্যাক্ট। জি, আসলে অনেক বড় একটা ইম্প্যাক্ট এবং বিস্তারিত জানতে গেলে অনেক কিছু আসলে উঠে আসবে এর মাঝখানে। কথা বলবো আবার সাক্ষী হুন্ডা, আই এম কামিং ব্যাক টু ইউ, wanted to talk to you that Unilever always said and believed employees are asset and core of the organization, and I just wanted to know that why suddenly Unilever took an extra mileage to protect its workforce beyond the workplace. Yeah, thank you so much for asking that. You know, data shows that at least 1 out of 3 and one out of 3 women and 1 out of 7 men have been, unfortunate recipients of domestic abuse in some form or the other. So this is a common problem across the world. Even in Bangladesh, if you see, if we look at the data and statistics of how domestic violence against girls and women has increased compared to the same period of last year, it is up by 70%. So it is a real problem. There is a need to address this issue. And if we don't do it, then who will? It's as simple as that. Your employees are your biggest assets. We need to protect our employees and give them an environment where they can give their best. They can be at their highest productivity. Of course, and yeah. employees will be able to contribute to work only if they are happy and safe in their personal lives. Yes. And therefore, we thought that it is our moral responsibility as a responsible employer to provide this sort of protection to our employees so that they can be physically, mentally, emotionally fit and productive. And this is the reason Unilever believes in it. That's a very nice way to explain the thing. Actually, we need to take a break. After that, we'll be coming back to you and talking more about Unilever and its policies. প্রিয় দর্শক, বিচ সংলাপে যেতে হচ্ছে একটি ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিচ সংলাপ। শেরহিনা ওয়াহিদ আছি। আজকে আপনাদের সাথে কথা বলছিলাম কর্মক্ষেত্রে সমতা নিয়ে। একটু কথা বলতে চাচ্ছি মোর্শেদা চৌধুরী আপনার সাথে। জানতে চাবো আসলে যে এই যে আমাদের একটা সুরক্ষিত পরিবেশ বাসায় এবং তার সাথে সাথে কর্মস্থানে তৈরি করার জন্য কি ধরনের ইনিশিয়েটিভ ব্র্যাক নিচ্ছে বা চিন্তা করছে যে এই পদক্ষেপগুলো যদি নেওয়া যায় তাহলে হয়তো দোনোটা পরিবেশে একটি মহিলা বা জেন্ডার বায়াসি যদি ধরে থাকেন যে কিভাবে আসলে এই জায়গাগুলোতে উঠে আসতে পারবে বা দাঁড়াতে পারবে। ধন্যবাদ। ব্র্যাক আসলে অনেক আগে থেকেই এই জেন্ডার নিয়ে কাজ করে যাচ্ছে এবং জেন্ডার সেনসিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরির জন্য কমিটিতে কাজ করে যাচ্ছে এবং ব্র্যাকের মেইন উদ্দেশ্যই, মেইন যদি মিশন আমরা বলি, মেইন মিশনই কিন্তু একটা হচ্ছে ডিসক্রিমিনেশন ফ্রি এনভায়রনমেন্ট তৈরি করা, যেখানে সবাই ফুলেস্ট পোটেনশিয়ালে তাদের কাজটা করতে পারবেন। তো এখানে উইমেনরা হচ্ছে টপমোস্ট প্রায়োরিটি সবসময় পেয়ে আসছে। তো সেটা করার জন্য যেটা ব্র্যাক করছে সেটা হচ্ছে যে একটা সেফগার্ড পলিসি ব্র্যাকের আছে এবং সেফগার্ড পলিসির আন্ডারে আমাদের প্রায় 7টা পলিসি আছে, যেটা হচ্ছে অ্যাড্রেস করছে উইমেন, চিলড্রেন এবং পারসন উইথ ডিসএবিলিটি যারা আছেন তাদের সব ধরনের প্রোটেকশন এবং কেয়ার। তো এখানে এই পলিসির মধ্যে যেটা করা হয় যে আমাদের কর্মক্ষেত্রে এবং সেফগার্ডিং এবং হ্যারাসমেন্ট, বুলিং, তারপরে এই ধরনের সাপোর্ট, এছাড়াও আমাদের যারা প্রোগ্রাম পার্টিসিপেন্ট অর্থাৎ আমাদের সাথে যাদের জন্য আমরা কাজ করি, কমিউনিটির জনগণ, তাদের জন্য আমাদের পলিসি আছে। তো আমি যদি একটুখানি সংক্ষেপে বলি যে কি কি ধরনের কাজ করা হয়, যে আমরা কমিউনিটিতে আমাদের একটা গ্রুপ আছে, তাদেরকে আমরা বলি পল্লী সমাজ। এই পল্লী সমাজে প্রায় 80,000-এর মতো আমরা বলি হচ্ছে নেত্রী আছেন। তারা বিভিন্ন ফোরাম করে থাকেন মহিলাদেরকে নিয়ে এবং পুরুষদেরকেও নিয়ে করে থাকেন এবং এইখানে প্রায় 7 লাখ সদস্য আছে। তো তারা যেটা করে বিভিন্ন সামাজিক ইস্যুর উপরে তাদের অ্যাওয়ারনেস তৈরি করেন এবং যদি কোথাও ভায়োলেন্স হয় তাহলে সেটা তারা প্রিভেনশনের চেষ্টা করেন। দেখা গেছে এই 2020-তে তারা 530টা বাল্য বিবাহ প্রতিরোধ করেছেন, যেটা 2019-এর চেয়ে বেশি। তার মানে এই সময়ে কিন্তু বাল্য বিবাহটা অনেক বেশি হতে যাচ্ছিল। তো এই পল্লী সমাজের কাজ হচ্ছে যে এই সচেতনতা শুধু তৈরি করা নয়, এছাড়াও যদি মানুষের কোনো প্রয়োজন লাগে, ধরেন একটা কারো ডাউরি বা
হচ্ছে ডাউরি যদি দিতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিয়ে নেগোশিয়েট করা, তাদেরকে হচ্ছে লোকাল গভর্নমেন্টের সাথে কানেক্ট করে দেওয়া এবং যে গভর্নমেন্টের সেফটি নেট প্রোগ্রাম আছে সেখানে কানেকশন করে দেওয়া। তারপরে এছাড়াও পাড়া এবং মহল্লায় একটা গ্রুপ তৈরি করা, যাতে করে এই গ্রুপগুলি একটা প্রেশার গ্রুপ হিসেবে ওইখানে পাওয়ার ডাইনামিক্স একটা ব্যালেন্স তৈরি করতে পারে, যাতে করে শুধু উইমেনরা অপ্রেস না হয়, যাতে তারাও তাদের ভয়েস রেইজ করতে পারে একটা কনজেনিয়াল এনভায়রনমেন্টে। তো এইটা হচ্ছে আমাদের হলো প্রিভেনশন অ্যাক্টিভিটি। এছাড়াও আমরা প্রোটেকশনে কাজ করি। ধরেন একটা ভায়োলেন্স, এবং আমি জাস্ট বলে রাখি এখানে একটা স্ট্যাটিস্টিক্স, আমাদের একটা গবেষণায় দেখা গেছে যে 80% আমরা যেখানে আমরা কাজ করি সেই সব জায়গায় 80% অফ দ্য ভায়োলেন্স এগেইনস্ট উইমেন মানে ঘটার আগেই প্রিভেন্ট করা সম্ভব হয়েছে, শুধুমাত্র এই ধরনের অ্যাওয়ারনেস তৈরি করা এবং মানুষকে সংগঠিত করার মাধ্যমে। তার মানে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর সবসময় বলা হয় পাবলিক হেলথে, সেটা কিন্তু এক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তারপরে একটা আছে যে প্রোটেকশন, যে যদি কোনো ক্ষেত্রে ঘটে যায় তখন সেই যে সার্ভাইভার তার কিন্তু প্রোটেকশন দরকার, সেই ক্ষেত্রে তার লিগ্যাল প্রোটেকশন দরকার, তার মেডিকেল প্রোটেকশন দরকার, তার হচ্ছে পুলিশ প্রোটেকশন দরকার। সেই ক্ষেত্রে আমাদের এই পল্লী সমাজের লোক নেত্রীরা আছেন, আমাদের স্বাস্থ্য সেবিকা আছেন যারা হেলথের সাপোর্ট দেন, এবং আমাদের কিছু লিগ্যাল নেটওয়ার্ক আছে যেটাকে বলা হয় হচ্ছে যে আমরা বলি লিগ্যাল ক্লিনিক, সেটা সমস্ত উপজেলা লেভেলে আছে, সেখান থেকে লিগ্যাল সাপোর্ট দেওয়া হয়। তাহলে এটা গেল আমাদের প্রোটেকশন লেভেলে। এছাড়াও যদি আমরা যেটা কাজ করি যে গভর্নমেন্টের সাথে আমরা নেটওয়ার্কিং করে সবাইকে পুলিশের সাপোর্ট লাগলে তাই সেখানে কানেক্ট করে দিই, এবং দরকার হলে যদি মামলা করতে হয় সেখানে আমরা মামলা করাই হেল্প করি, যদি তাদেরকে টাকা পয়সা দিয়েও সাপোর্ট দেওয়া লাগে তাই সেখানে দেই, এবং তাদেরকে যদি কোনো শেল্টার রুমের উদ্যোগ আসলে ব্রেক নিয়েছে। জি, একটু কথা বলতে চাচ্ছি সাক্ষী হান্ডা, আই এম গেটিং ব্যাক টু ইউ অ্যাকচুয়ালি wanted to know that what are the options available for an employee who needs further support beyond the current provisions of the policies that you have talked about? So, see, from the law of the land, of course, there is protection provided by the government. There is a policy around, to prevent any sort of abuse. And from the government's point of view also, there are shelters, there are hotline numbers, all those things are provided from the government side. Now, coming to the corporate side of things, because everybody has to move hand in hand to make this change in the society. Yes. From the company's side of offering, we're saying that, we will provide all sorts of protection to our employees from physical and domestic abuse. We tell them that if you have been unfortunate and gone through some sort of domestic abuse, we will provide support, which is not just physical and emotional. We will also give you psychological counseling. So yes, that is what we were talking about the psychological counseling. Can you please give a little bit of explanation of that? Yes. So we will, it's not just enough to have a zero tolerance towards any sort of abuse or sexual harassment at workplace. It's also important to take care of the person who's gone through this. About the survivor that you were talking about. Yeah. The survivor. Yes. So therefore, the psychological counseling becomes extremely important to be given at the right time. And we have an online tie-up where our counselors are available, and employees can go anonymous. If they don't want to declare to the organization, it's totally fine and respected by us. And they can actually go through the process of coming back to a normal life through this psychological counseling. And you were also telling that this has been pretty much helpful after the counseling has been taken of the various employees. You have seen the result that this has been worked in a lot of ways. Yes, so counseling has really helped. It's been a pressure cooker situation because people have been confined to homes, they've not been able to go out, there have been income losses in families, there's been child care and elder care. So all sorts of situations piling up on employees have really led to a lot of mental stress building up. And in such a situation, if you provide a small window through a psychological counseling, it actually goes a long way in supporting employees. Now, over and above this, our policy also gives our employees 10 days of paid leave if they've been through any sort of abuse, especially physical abuse. They need time to recuperate, they need time to get back. And we also give them the flexibility of working from any other Unilever office
in the country. If they want to move out of their home, we support them even staying in an external location, in a hotel if required, because a lot of domestic abuse, unfortunately, actually starts from home. And if home is where you need to get away from, then the company will support you in your getting away, accommodation, paid leave, psychological counseling, and working from another Unilever office for a period of a month. Okay, So that's these are a the great kind- way of thinking it, actually. The employees are getting a lot of support from the company. This rarely happens in a situation like COVID. Thank you so much. I'll get back to you. We need to take another short break. প্রিয় দর্শক, যেতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। কথা বলছিলাম আমরা কর্মক্ষেত্রে সমতা নিয়ে। একটু মোর্শেদা চৌধুরীর সাথে কথা বলতে চাচ্ছিলাম সাইকোলজিক্যাল যে উন্ডটা, মানসিক সমস্যা দিয়ে যে যাচ্ছে ওয়ার্কার এবং সার্ভাইভাররা, আসলে ওটার জন্য এবং ওটা থেকে বের হয়ে আসার জন্য কি ধরনের পদক্ষেপ ব্র্যাক নিয়েছে? ধন্যবাদ। আমাদের আসলে বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে মানুষকে সাইকোসোশ্যাল সাপোর্ট দেওয়ার জন্য। এর মধ্যে কতগুলি আমি উল্লেখ করতে পারি। একটা হচ্ছে যে আমাদের একটা কর্মসূচি আছে, এটা হচ্ছে বলে মনোবন্ধু কর্মসূচি। সেখানে হলো আমাদের মাঠ পর্যায়ে প্যারা কাউন্সিলর আছে, তারা কমিউনিটি লেভেলে একদম বাড়িতে বাড়িতে যে খোঁজ নেন যে কার কি অবস্থা, এবং যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তাকে কাউন্সেলিং করেন, এবং যদি সেটা তার ক্যাপাসিটির বাইরে হয় তাহলে তাকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় রেফার করেন। এছাড়াও আমাদের আরেকটা প্রোগ্রাম আছে যে মনের যত্ন মোবাইলে। এটা হচ্ছে মোবাইলের মাধ্যমে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারেন, একটা অ্যাপ আছে, এবং এটা সরকারের সাথে আমাদের একটা পরিকল্পনা, এবং এখানে কিন্তু সবাই সার্ভিস নিতে পারেন, এবং এটা খুবই একটা উপযোগী সার্ভিস। এবং এটা বিশেষ করে অ্যাডোলেসেন্ট যারা এখন এই মুহূর্তে স্কুল বন্ধ, ঘরে বসে আছে, এবং তাদের জন্য একটা খুব বড় সাপোর্টের জায়গা। তো এই ধরনের করছি। আরেকটা যেটা আমরা করছি যে আমাদের রোহিঙ্গা ক্যাম্পে আমাদের একটা কর্মসূচি চলছে। সেখানেও আমরা আমাদের যে বাচ্চারা, তারা তো একটা ট্রমার মধ্যে দিয়ে এসেছে, সেখানে তারা অনেক ভায়োলেন্স দেখে এসেছে। সেখানে বাচ্চাদের জন্য আমরা প্লে ল্যাব তৈরি করেছি, যে তারা খেলার মাধ্যমে শিখছে এবং এট দ্য সেম টাইম সেই ট্রমাটা ভুলে যাচ্ছে, এবং সেইখানে কিন্তু একটা খুব হেলদি এনভায়রনমেন্ট তৈরি হয়েছে বাচ্চাদের জন্য। তো এই সমস্ত এক্সপেরিয়েন্স থেকে আমরা আরেকটা প্রোগ্রাম হাতে নিয়ে নিতে যাচ্ছি খুব শীঘ্রই, যেখানে আমরা কমিউনিটিতে আরেকটা তো কর্মসূচি করব, যেখানে প্রাইমারি হেলথ কেয়ারের মধ্যে যে সাইকোসোশ্যাল কাউন্সেলিং এবং সোশ্যাল প্রোগ্রামটাকে ইনক্লুড করব, বা মেন্টাল হেলথ প্রোগ্রামটাকে ইনক্লুড করব, যেটা আসলে তখন একটা মেইন স্ট্রিম প্রোগ্রাম হয়ে যাবে, যেটা এখন আসলে মেন্টাল হেলথ প্রোগ্রামটা আসলে আলাদাভাবে দেওয়া হয়, কিন্তু আমরা মনে করি যে মেন্টাল হেলথ প্রোগ্রাম আসলে কোনো আলাদা কর্মসূচি হওয়া উচিত নয়। Acha. Sakshi Handa, I'm getting back to you. Wanted to know something which is actually quite important, because women in our country is pretty shy, and they don't want to talk about all the problems they're facing regarding family, regarding themselves, regarding their own personality. Therefore, we would like to know from you that what steps will Unilever take to ensure privacy of the employee who has reported an act of abuse, like if they don't want to share, or if they report it later, how do you tackle the whole situation? Yeah, great question. See, first of all, I think it's important for us to create that environment of psychological safety where women and men both they feel free to come up and open up about their problems and report them without fear. Now, once that's been done, and to encourage more and more of reporting of these incidents, we have a very strong confidentiality policy around this, whereby we keep the identity of the individual who is the complainant as well as the accused absolutely confidential and private, and even the investigation that happens, through the committee, the Business Integrity Committee, happens in a highly confidential manner to ensure that the privacy of the individuals is maintained. Okay. Even the sanctions which are rolled out, they are done with the knowledge of only the people who need to know. It does not become a common knowledge, and it protects the identity of the individuals. I must tell you that another thing that we do as a part of our policies is zero retaliation. So we say, and we
we encourage employees to come up and report these cases with the safety that there will be no retaliation, there will be no backlash on them, and the company would protect their identity and their rights as employees to safeguard their interests. Okay, there we are is actually zero actually at the retaliation almost at the end of the show. Just wanted to request you if you want to give any message to our viewers, please. Yes. So the only message that I would want to give is that we are in the process of creating a change around us, and it is very well said that be the change you wish to see around you. So through these sort of progressive policies and through protection that we can give to our employees as responsible employers, I think we should see more and more companies in the country coming forward with such progressive policies and protecting their employees. Yeah, thank you so much. Yeah, okay, thank you. মোর্শেদা আপা, আপনার কাছে একটু আসছি, আসলে জানতে চাবো যে ব্র্যাকের ফিউচার কি প্ল্যান আছে এবং এই সমস্যাগুলোতে থেকে উঠে আসার জন্য ব্র্যাক যদি ভবিষ্যতের জন্য কোনো কিছু চিন্তা করে থাকে একটু জানাবেন। আচ্ছা, আমি খুব সংক্ষেপে বলি, আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে যে to work with women, we need more women in leadership role. সেজন্য ব্র্যাকের পরিকল্পনা হচ্ছে যে to bring more women in leadership role এবং ম্যানেজমেন্ট পজিশন। সেজন্য আমাদের হায়ারিং বাড়ানো হচ্ছে উইমেনদের ইন লিডারশিপ রোলে এবং ম্যানেজমেন্ট পজিশনে। এছাড়া আমাদের যে অন্যান্য পজিশনে অলরেডি অনেক উইমেন আছে, কিন্তু আমরা যেটা জানি যে দেখতে পাচ্ছি যে লিডারশিপ রোলে আসলে উইমেনদের একটা ঘাটতি আছে, যেটা আমরা পূরণ করার চেষ্টা করছি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, যেমন ইয়াং লিডারশিপ প্রোগ্রাম এবং ইয়াং ট্রেইনি প্রোগ্রাম। সো ওইখানে আমরা উইমেনদের প্রায়োরিটি দিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সেকেন্ড হচ্ছে যে মেন্টাল হেলথ প্রোগ্রাম, এটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং এটা আমরা সারা বাংলাদেশে এক্সপ্যান্ড করতে যাচ্ছি, এবং যে আমরা এত বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যে আমাদের অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতা থেকে আমরা একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম করে সারা বাংলাদেশে এটা এক্সপ্যান্ড করব এবং আমাদের একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি এবং আমরা খুব শীঘ্রই এটা লঞ্চ করতে যাচ্ছি। এবং নাম্বার 3 হচ্ছে যে আমরা একটা জিনিস মনে করি যে যদি রিপোর্টিং না বাড়ে তাহলে কিন্তু এটা সমাধান কোনোদিনই হবে না, কারণ মানুষ কিন্তু কথা বলতে হবে, ওপেন আপ হতে হবে, যে রিপোর্ট করতে হবে। একজন অ্যাবিউজ হলে সে যদি চুপ করে থাকে তাহলে সেটা কিন্তু কোনোদিনই সমাধান হবে না। সেজন্য নাম্বার অফ রিপোর্টিং আগে বাড়াতে হবে, তার জন্য যে যা যা করা দরকার, যে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যাতে মানুষ রিপোর্ট করে, সেজন্য রিপোর্ট করতে হবে এবং কুইক রেসপন্স করতে হবে। অবশ্যই, অনেক ধন্যবাদ। আমাদের রিপোর্ট করি তাহলেই কিন্তু এই জিনিসটা এই সমস্যার সমাধান সম্ভব। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ সাক্ষী ফর বিইং ইন দ্য শো, অ্যান্ড ইট ওয়াজ আ গ্রেট প্লেজার হ্যাভিং ইউ উইথ আস। প্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজন। মনোবল রাখুন, শক্ত থাকুন, নিজের জন্য দাঁড়ান, এবং এর সাথে আজকে শেষ করছি বিট সংলাপ। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। নিউজ 24 এর সাথেই থাকুন।